স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করে বিচার বিভাগ ও সংসদ এখন মুখোমুখি। স্পিকার একটি রুলিংকে আইনগতভাবে ভিত্তিহীন মন্তব্য করে রায় দিয়েছেন হাইকোর্ট। এরই জের ধরে বিচারকদের অভিশাসন করার দাবি তুলেছেন মহাজোটের সংসদ সদস্যরা। আর এই বিষয়টিকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে জাতীয় সংসদ অধিবেশনে বেশিরভাগ সময়ের আলোচনা। এছাড়া মেডিকেল কলেজে ভর্তি পদ্ধতি, বুয়েট সংকটও সরকারের যেচে বিপদে পড়ার দৃশ্য চোখে পড়ছে। পদ্মা সেতুর অর্থায়নে অনেক জল ঘোলা করেও বিশ্বব্যাংকের শর্ত মানার দায়ও উঠছে সরকারের কাঁধে। এছাড়া গ্রামীণ ব্যাংক বা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে অস্বস্তিতে মহাজোট সরকার, আর মাঝখান থেকে আড়ালে চলে যাচ্ছে দেশের মৌলিক সমস্যাগুলো। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। দেশের মৌলিক সমস্যার সমাধানে কতটা নজর দিতে পেরেছে মহাজোট সরকার? আরোপিত সংকটে ফাঁদে কেন বারবার পা দিচ্ছে সরকার? আইন বিভাগ ও বিচার বিভাগের দ্বন্দ্ব নিরসনে কতটা আন্তরিক দুই পক্ষ? জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের একগুঁয়েমি নীতি দেশকে কোন পথে নিয়ে যাচ্ছে? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম একেবিও লিখে স্পেসিং লিখুন আপনার নাম, স্পেসে লিখুন আপনার মতামত প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 12332 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbio@independent24.tv ঠিকানায়। লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর সাদাত হোসাইন, আছেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সভাপতি জনাব আব্দুল মান্নান আকন্দ এবং সাবেক নির্বাচন কমিশনার জনাব ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আপনাদেরকে স্বাগত স্টুডিওতে। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সায়ন চক্রবর্তীর সাথে। স্বাগত আপনাদেরও। ডক্টর সাদাত হোসেন, আমরা সংসদ এবং বিচার বিভাগকে প্রায় একটা মুখোমুখি অবস্থানে দেখছি। আজকে সংসদ সদস্যরা বলেছেন যে তাদেরকে যে বিচার বিভাগকে বা বিচারকদের ইমপিচমেন্ট করার ক্ষমতা তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হোক, এই দাবি তুলেছেন। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এটা আমাদের কাছে মনে হয়েছে যে এত বড় ব্যাপারটি ছিল না যত বড় এখন হয়ে যাচ্ছে, যে এই সংকটটি আরোপিত মনে হচ্ছে আমাদের অনেকটাই। আমার জানা অনুযায়ী তো এটা এই হাইকোর্টের যে রায় হয়েছে সেই রায়ের উপরে অ্যাপিল হয়েছে। অ্যাপিলটা অবশ্য এটা শুনানি হবে বোধহয় 30 সেপ্টেম্বর। জি, অ্যাপিল শুনানি হওয়ার আগেও যদি এটা মোটামুটিভাবে গ্রহণ করে থাকে অফিস, তাহলে কিন্তু এটা আবার মানে সাবজুডিস হয়ে গেছে বা বিচারাধীন হয়ে গেছে। যদিও অ্যাপিলের জন্য যদি কেস ফাইল করে থাকে তাতেই মোটামুটি হয়ে যায়। আর ক্ষমতা ফিরিয়ে দিবে যেটা বলছেন, এটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। ক্ষমতাকে ফিরিয়ে দিবে তো সংসদ, এটা পুরা সংসদের হাতে, ওনাদের ক্ষমতা ওনারা নিয়ে নিলেই পারে কি, এটা তো কেউ ফিরিয়ে দিতে হবে না। তো এখানে তো যদি চান ওনারা দে ক্যান ডিসাইড। আমি তো কোনো অসুবিধা দেখি না। আসলে চাইবেন কি না, আমি ব্যক্তিগতভাবে জীবনে দেখেছি এই ধরনের বহুবার উঠেছে। যখন চূড়ান্ত আলোচনার জন্য আসে তখন আর সাহস করে না। কেন সাহস করে না, আপনি সেই প্রশ্ন আমাকে করতে পারেন, সেই উত্তর আমি দিতে পারবো না, হয়তো দিতে পারলেও সময় লাগবে। তবে এটা সংসদের ক্ষমতা, সংসদ কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে, 2/3 মেজরিটি আছে, সিঙ্গেল মেজরিটি তো অনেক কিছু করতে পারে। সুতরাং তারা কি করবেন এটা তাদের ডিসিশন, ওনারা যে ডিসিশন নেবেন সেটাই ওনারা বাস্তবায়ন করতে পারবেন। ডক্টর সাদাত হোসেন, এই ঘটনাটা ছাড়াও যদি যেহেতু আপনি এটা বললেন সাবজুডিস, আপনি কি মনে করেন যে বিচারকদের ইমপিচমেন্টের ক্ষমতাটা সংসদের থাকা উচিত? এক সময় তো ছিল, এক সময় ছিল, পরবর্তীকালে বোধহয় এটা উঠিয়ে দেওয়া হয়েছে জিয়াউর রহমানের ইয়ের পরে। তো এইটা উচিত কি অনুচিত আসলে এটা তো ডিসাইড করবে, আমি আবারও বলছি, সংসদ ডিসাইড করবে। বা সংসদ সদস্যরা যদি মনে করেন যে হ্যাঁ ইমপিচমেন্ট করা উচিত, তারা এটা করতে পারবেন, তাদের সেই ক্ষমতা এখন আছে, কারণ তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এমনকি 2/3 মেজরিটি আছে। কিন্তু চাইবেন কিনা সেটা তাদেরকে না, আমি আপনার মতামত চাইছিলাম যে এটাতে কি এক ধরনের মানে ব্যালেন্স সৃষ্টি হবে, না ব্যালেন্সটা ক্ষুণ্ণ হবে, বা কি হবে, মানে এটা কি ভালো হবে কি খারাপ হবে? আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে যদি আপনি আমাদের বলতেন। মানে পালন করার দায়িত্ব অবশ্যই সংসদের, সংসদ কি করবে এটা সংসদ সার্বভৌম জানবে। ইমপিচমেন্ট, বিচারকদের ইমপিচমেন্টের দায়িত্বটা যদি সংসদের কাছে থাকে, এটা প্রেসিডেন্টের ইমপিচমেন্টের দায়িত্ব তো সংসদের হাতে আছে। জি, সুতরাং সংসদে কিন্তু হঠাৎ করে কেউ ইমপিচ করে না, ইমপিচ করতেও পারে না। আমার তো মনে হয় যে বাংলাদেশে বোধহয় ইমপিচমেন্ট খুব কমই হয়েছে, থাকলেও যে ইমপিচমেন্ট হবে আমি মনে করি না সেরকম। তো খুব যে একটা অসুবিধা হবে আমি তা মনে করি না। তবে হয়তো তাদের সংসদকে যদি সার্বভৌম ধরেন, সবার উপরে ধরেন,
তাহলে এটা তাদের থাকতে পারে, এবং থাকলে এটা যে অপব্যবহার হবে আমি সেটা মনে করি, এইটুকু আমি বলতে পারি, যেটা অপব্যবহার হবে আমি মনে করি না। কারণ এতগুলি লোক, এত এক্সপেরিয়েন্সড পলিটিশিয়ান, তারা এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা জাতির জন্য বা বিচার বিভাগের জন্য ক্ষতি হতে পারে। যারা অধ্যাপক আব্দুল মান্নান আখন্দ, আপনার কি মনে হয় যে এমনিতেই অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা বিচার বিভাগকে স্বাধীন করেছি বা আলাদা করেছি, এরপরে যদি এইটি সংসদের কাছে যদি ইমপিচমেন্টের ক্ষমতা থাকে, তাহলে আমাদের বিচার বিভাগ আরো নমনীয় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, নাকি এটা হওয়া উচিত গণতন্ত্রের ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ, স্যার তো কথা বলেছেন। তো বিষয়টা এরকমই যে জাতীয় সংসদ যেভাবেই আমরা বলি না কেন, যে মূল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রগণ্য। এটাও থাকতে পারে, থাকলে যে এটা খারাপভাবে ব্যবহৃত হবে এমন কোনো কথা নেই, কারণ সেখানে অনেক যোগ্য লোক আছেন, তারা বিষয়গুলো ভেবে দেখবেন। তো এবং এটা থাকলে যে বিচার বিভাগ নমনীয় হয়ে যাবে তাও আমি মনে করি না। বিচার বিভাগ নমনীয় হয়ে যাওয়ার কোনো কারণ নেই, তাদের যথাযথ ভূমিকা যেটা আছে সেই যথাযথ ভূমিকা রাখবে। তবে ব্যালেন্স করার জন্যে, কারণ আমার ভূমিকাটি আমি যেন যথাযথ করি, এইটিকে সঠিকভাবে রাখার জন্য আরেকটা কিছু থাকতে পারে, এবং সেই আরেকটা কিছু যদি জাতীয় সংসদের হাতে এই ক্ষমতাটি যায়, যেহেতু মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় সংসদ ইমপিচমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে যদি একজন বিচারপতি যদি ওই অবস্থায় তৈরি হয়, তাহলে ইমপিচমেন্ট যদি ক্ষমতাটি থাকে সংসদের কাছে, আমি মনে করি না যে এটা অপব্যবহার হবে বা কোনো মন্দ কিছু হবে। এখানে জাতীয় সংসদে এই জাতীয় ডিসিশন যেটা, সেটা কিন্তু এখনকার তো 345 জন ইয়ে হলে আপনার 200-র উপরে, হ্যাঁ 350 হলে আপনার ধরেন 230-এর মতো লাগবে। তো 2/3 দিয়ে যদি আপনি ইমপিচমেন্ট করেন, 2/3 যেখানে লোক বা 200-র উপরে লোক আলোচনা করবে, তারা ভোট দিবে, তাদের সেখানে আমার মনে হয় না যে কোনো হঠকারী সিদ্ধান্ত হবে, হয়ও না। এরকম কেউ ইমপিচ কিন্তু বাংলাদেশ হয় না। কিন্তু আদালতের ক্ষেত্রে যেটাই, আদালতের কিন্তু রায় দিতে পারে 2 জন লোকে, 2 জন হলেই কিন্তু একটা রায় হয়ে যায়। আর যখন অ্যাপেলেট ডিভিশনে যায় তখন অবশ্য ফুল বেঞ্চ হলে 7 জন, আর যদি ফুল বেঞ্চ না হয় তাহলে আরো কম ইয়েতে হয়। ওইখানে লোক সংখ্যা অনেক বেশি, এবং তারা যেভাবে হোক তারা তো ইলেক্টেড, একটা রেসপন্সিবল কাজ কেউ করবে বলে আমার মনে হয় না। ব্রিগেডিয়ার সাখাওয়াত, আপনার মন্তব্য এই ব্যাপারে জানতে চাইবো যে এটা ইমপিচমেন্টটা, কারণ আমরা আর্টিকেল 70-র পর থেকে আমরা দেখেছি যে আসলে এটা বলা হলো 2/3 মেজরিটি, এটা তো দলীয় সিদ্ধান্তের ব্যাপার না। আপনি থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকদিন পরে বোধহয় আসছি আমি। আমি ব্যবহারিক বা অল্প স্বল্প পড়ে টড়ে যেটা বুঝি, আসলে কি আমাদের এখানে সংসদের অবভিয়াসলি, মানে সংসদ তো সার্বভৌম বা সবার উপরে বলে, কিন্তু বিষয়টা যদি এভাবে দেখা যায়, পুরো সিস্টেমটাকে, কিন্তু সিস্টেমের মধ্যে কিছু কোথাও গন্ডগোল আছে। আমি বিচার বিভাগের কথা বলছি আর কি, নট ওটা নিয়ে ডিসকাস করছি না, যেটা সাবজুডিস বিষয়ে। আপনার নিয়োগ পদ্ধতিগুলো আজকে তোফায়েল সাহেবের যে বক্তব্যগুলো শুনলাম আমি সংসদে, উনি আদেয়ান্ত দিলেন যে কোন কোন বিচারক কিভাবে নিয়োজিত হয়েছেন। এই নিয়োজিত ওনাদের সময় হয়েছে, এই নিয়োজিত আরেক পার্টি আসার পর হয়েছে। এই যে সামহাও পার্টি বেসিস কতগুলো নিয়োগ হচ্ছে বিচারকদের, এবং ওই নিয়োগেরই অনেকগুলো প্রশ্ন উঠে আসে। যেই বিচারপতিকে নিয়ে এই জিনিসটা উঠেছে সংসদে, সেই বিচারপতির আরও অনেক অনেক এই ধরনের রায় আছে যেগুলো এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি করেছে। এবং আমার এক কলিগকে তো কন্টেম্প্ট অফ কোর্টের জন্য উনি করেছিলেন, কিন্তু উনি এমন কিছুই বলেন না যেটা কন্টেম্প্ট হবে। বিষয়টা এরকম আমি মনে করি যে ইমপিচমেন্টের অফকোর্স এখন 2/3 মেজরিটিতে কনস্টিটিউশন পরিবর্তন করতেই পারেন, তবে সব কিছুই যদি সংসদের হাতে নিয়ে নেওয়া হয় তাহলে ব্যালেন্সটা আর থাকছে না। আজকে বিচার বিভাগ যেভাবে আছে, হয়তো আগামীতে আর একটু শক্ত হবে, কিন্তু একটা জায়গা থাকতে হবে যেখানে আপনার একটা ব্যালেন্সিংয়ের বিষয় আছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইমপিচমেন্ট সংসদে নিয়ে যাওয়াটা বড় কথা নয়। কথাটা হচ্ছে যে আপনি বিচার বিভাগকে যেভাবে তার কাজ করা উচিত, যেভাবে নিয়োগ পাওয়া উচিত, যেই ক্রাইটেরিয়াতে নিয়োগ পাওয়া উচিত, সেই ক্রাইটেরিয়াগুলোকে স্ট্রিক্টলি ফলো করে
নন পার্টিজান লোকজনকে বসানো যায়। এখন আনফর্চুনেটলি এরকম হয়ে গেছে, যেটা আমরাও কিছু কিছু টের পেয়েছি, যে একটা রিট নিয়ে যায় এমন একটা কোর্টে যে ওটা অমুক দলের কোর্ট, ওখানে গেলেই একটা উল্টা তার পক্ষে যাবে, অন্য কোথাও গেলে সেটা আবার তার বিপক্ষে যায়। তো এইটা যদি হয় তাহলে তো মানে এই সংসদ এবং ইসের ভেতরে ইমপিচমেন্টের যত কিছুই আনেন তার একটা সমস্যা হবে। জি, আপনি আমার মনে বলছেন হয় যে ভারসাম্যের খাতিরে একটা ভারসাম্যের খাতিরে আমি মনে করি এখন যা আছে তাই আছে, কিন্তু একজন বিচারকের কোনো একটা বিষয় দিয়ে পুরো বিচার বিভাগকে যদি এটাকে যদি ওইভাবে তোলা হয়, তাহলে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট উড নট বি কারেক্ট। ওইদিন ভারসাম্য যদি বলেন ইয়েতে আপনার ইমপিচমেন্ট দিয়ে তো আপনি রায় চেঞ্জ করতে পারবেন না। রাইট, একজন হাইকোর্টের বিচারপতি অথবা যদি অ্যাপেলেট ডিভিশনের বিচারপতি বৃন্দ তারা যে রায় দিবেন সেই জন্য তো তাদের কোনো ইমপিচমেন্ট কেউ করতে পারবে না, কারণ এটা তাদের অধিকার। তারাই ইমপিচমেন্ট করতে পারেন তার ব্যক্তিগত চারিত্রিক ব্যবহারের জন্য, বিভিন্ন কারণ থাকবে, কিন্তু রায়ের সাথে এটা দিয়ে যদি রায় আটকাবে মনে করে, সংসদ যদি মনে করে এটা দিয়ে রায় আটকাবে, তাহলে সংসদ বিরাট ভুল করবে। রায় তো তার মৌলিক অধিকার, যে এটা কনস্টিটিউশন দিয়েছে এবং সারা দেশের লোক মনে করে যে তাদের এটা অধিকার। স্যার আপনি ক্যাবিনেট সচিব ছিলেন, আমাদের দেশে তো একটা অদ্ভুত অবস্থা যে আমরা তো আসলে স্বাধীনতা দিলেও এক ধরনের কেমন একটা জুজুর ভয়ে থাকি। এখন যদি আমাদের ইমপিচমেন্টের এটা যদি থাকে, সেটা কোনো প্রভাব বিস্তার করবে কিনা সেটা হচ্ছে। আমি মনে করি যদি ভালো জাজ যারা, তাদের জন্য এটা নাথিং, কারণ তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ইমপিচমেন্ট হতে পারে, তার রায়ের উপরে কেন হবে? ওটা তো আপনি ওই কথা বললাম যে এই কন্ডিশন তো একটা আছে। জি, নিয়োগটা কিভাবে হচ্ছে? জবাবদিহিতা তো একটা কিছু থাকা উচিত নাকি আপনি মনে করেন? সবারই একটি জবাবদিহিতা থাকা উচিত, একটা নির্দিষ্ট সীমার ভিতরে তার দায় দায়িত্ব পালন করার একটি বিষয় থাকা উচিত। সুতরাং রায় যখন দিবেন তিনি স্বাধীন, কিন্তু তারপরেও তার প্রতিটা মানুষেরই একটি বিষয় আছে, যে বিষয়টি যদি অতিক্রম করে তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায় দায়িত্ব কেউ নেবে। সেই কেউটা যদি হয় জাতীয় সংসদ, এটা সবচেয়ে ভালো হয়। এতে বিচার বিভাগের যে ক্ষমতা বা স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে তা মনে করি। আমরা একটু ঢাকার বাইরে থেকে কথা বলি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবং সংসদ সদস্য জনাব জাফরুল ইসলাম চৌধুরীর সঙ্গে। জনাব জাফরুল ইসলাম চৌধুরী, আপনি আমাদের প্যানেলিস্টদের আলোচনা শুনছিলেন, আপনি কি মনে করেন যে এই ইমপিচমেন্টটা কি সংসদের কাছে থাকা উচিত, বিচারকদের ইমপিচমেন্ট বা বিচারকদের সরিয়ে দেওয়ার ক্ষমতাটা? জনাব জাফরুল ইসলাম চৌধুরী। আপনাকে ধন্যবাদ। আমি শুনেছি, আলোচনাও শুনেছি আজকে, এবং সংসদের বক্তব্য আমি শুনেছি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ যে আলোচনা তাও শুনেছি। আমার মনে হয় এটা সংসদের হাতে থাকা উচিত, এবং কারণ আমরা বিচার বিভাগের স্বাধীনতার নামে সার্বভৌম সংসদের উপর এইভাবে নগ্ন হস্তক্ষেপ এবং সংসদের যে বক্তব্য সেটার উপর যে একটা হস্তক্ষেপ, যে বক্তব্য নিয়ে কোনোখানে কোথাও চ্যালেঞ্জ করা যাবে না, সংবিধানের এই বাধ্যবাধকতার পরেও সেখানে যদি এটা নিয়ে প্রশ্ন তোলা হয়, আমার মনে হয় সেখানে সংসদের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য এই ক্ষমতা সংসদের হাতে থাকা উচিত বলে আমি মনে করি। জনাব জাফরুল ইসলাম চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি একই প্রশ্ন সিলেট থেকে ডক্টর সায়ন চক্রবর্তীকে করব। সায়ন চক্রবর্তী, আপনার কি মনে হয় যে এই ইমপিচমেন্টে, বিচারকদের ইমপিচমেন্টের ক্ষমতা কি সংসদের হাতে থাকা উচিত? ডক্টর সায়ন চক্রবর্তী। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিচারক নিয়োগ কিভাবে হচ্ছে সেটার উপরে কিন্তু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, এবং বিচার বিভাগের স্বাধীনতা তখনই সমুন্নত থাকবে যখন আমরা বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটা স্বচ্ছ করে রাখব, অর্থাৎ এটা পলিটিসাইজ থাকবে না। এখন আপনার কোয়েশ্চনটা হচ্ছে যে ইমপিচমেন্ট করবে কি করবে না। জাতীয় সংসদ, আমরা তো ইলেকশন এর মাধ্যমে আমরা নির্বাচিত করছি, এবং এখন আপনার কোয়েশ্চনটা হচ্ছে যে ইমপিচমেন্ট করবে কি করবে না। জাতীয় সংসদ, আমরা তো ইলেকশন এর মাধ্যমে আমরা নির্বাচিত করছি, এবং আমাদের ম্যান্ডেট দিয়ে তারা জাতীয় সংসদে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে তাদের হাতে আমি সেই ক্ষমতাটা দেবো কি দেবো না। যদি আমি সেই ক্ষমতাটা দেই, তাহলে 2/3 ম্যাচুরিটি দিয়ে তারা যে কোনো সময় একজন বিচারককে ইমপিচমেন্ট করতে পারবেন। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের একটা সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের সংসদীয় গণতন্ত্রে আছে,
সেটা হচ্ছে যে আমি যদি ধরেন আওয়ামী লীগ থেকে ম্যান্ডেট নিয়ে নির্বাচন করি এবং আমি জি। যদি নির্বাচিত হই, সংসদে যাই, আমি কিন্তু আমার দলের বাইরে গিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শর্টকামি সংসদীয় গণতন্ত্র। ডক্টর শাহিন চক্রবর্তী, আমরা বুঝতে পেরেছি যে আর্টিকেল 70-র যে ব্যাপারটি এখানে বাধা হয়ে দাঁড়াবে কিনা, যে একটা দল যদি চায় তাহলেই কোনো বিচারককে ইমপিচ করতে পারবে, বা মানে এই অবস্থাটা তৈরি হবে কিনা। স্বাধীনতার পরে পার্লামেন্টে কি এইভাবে ইমপিচড হয়েছে মনে হয় না। আর বিচারের এখানে একটা ব্যাপার আছে, বিচার বহির্ভূত যদি কমেন্ট করে কেউ, এখন বিচারের নামে আপনার কেস গিয়েছে, সেখানে আপনার বিভিন্ন রেলেভেন্ট বিষয়ে যা ইচ্ছা থাকে, কিন্তু আপনার বাবাকে বা আপনার দাদাকে যদি গালাগালি করে যে ও চোর ছিল ওর দাদা, এর দাদা চোর, তখন এগুলি তো কোনো না কোনো ভাবে এগুলি জবাবদিহিতার আওতায় আসবে। যে আপনাকে ওখানে পেয়ে আপনার দাদাকে যদি একটা গালি দিল কেউ, সেগুলি আসবে। এগুলি বিচার বহির্ভূত বিষয়ের ব্যাপারে অবশ্যই একটা জবাবদিহিতা থাকা দরকার। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আজকে আবার পদ্মা সেতু প্রসঙ্গে আমাদের অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিতের সাম্প্রতিক মন্তব্য নিয়ে আলোচনা করব। তিনি বলেছেন যে বিশ্ব ব্যাংকের দুর্নীতি রোধ করার একটি উপায় বের করতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। এখন আমরা আজকে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংকের অবস্থা নিয়ে একটি মন্তব্য করেছেন এবং সেই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন দেখে নিচ্ছি। শুধুমাত্র দুর্নীতির অভিযোগ তুলে মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগেই গত 29 জুন পদ্মা সেতুতে ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এরপর থেকেই সরকার চেষ্টা করছে বিশ্বব্যাংকে ফিরিয়ে আনার। মেনে নেওয়া হয়েছে বিশ্বব্যাংকের শর্তগুলো। এরপরেও বিশ্বব্যাংক নতুন শর্ত দেয় প্রধানমন্ত্রীর অর্থোপদেষ্টার পদত্যাগের। তবে অর্থোপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পেলেই পদত্যাগে রাজি আছেন তিনি। এ নিয়ে সরকারের মধ্যেও চলছে টানাপোড়েন। এমনি সময়ে অর্থমন্ত্রী প্রশ্ন তুললেন বিশ্বব্যাংকের শুদ্ধাচার নিয়ে। They are very substantially impeded by what is called the zealots, jihadis. I mean in a bad sense. ওই যে মনে করে যে এই কারাপশন আমি যে করছি, এনকোয়ারি করছি, এটা একটা জেহাদ, he destroys it. And let's try to avoid it. Our integrity unit আছে একটা বিশ্ব ব্যাংকে. It is a jihadi institution and it must be corrected. অর্থমন্ত্রী অভিযোগ করেন, দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিষ্ঠানটি সন্দেহজনক ব্যক্তিদের সাথেও সবসময় যোগাযোগ রাখে। World Bank Integrity Unit doesn't believe in right ends for right means for right ends. I'll give you some example because it is really a problem with me at the moment. Eavesdropping করে তারা illegally, rumor mongering করে তারা totally unacceptable. Moles ঢুকায়, maybe that's all right. I don't know. I don't like it anyway. And then they deal with questionable characters deliberately. দুর্নীতি নিয়ে নিজের দেশের সমস্যা নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। সেই সাথে তিনি বলেন, ব্যাংকিং খাতের 40,000 কোটি টাকা ঋণের মধ্যে হলমার্কে 4,000 কোটি টাকার কেলেঙ্কারিতে বড় ধরনের কোনো সংকট হবে না। এ নিয়ে গণমাধ্যমের খবরগুলোর বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় স্বার্থে এ ধরনের সংবাদ প্রকাশ করা উচিত নয়। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি বোধহয় প্রতিবেদনটি বলার সময় প্রধানমন্ত্রীর মন্তব্য বলেছিলাম, এটা আসলে অর্থমন্ত্রীর মন্তব্য, কিন্তু আমি আমার অজ্ঞতা স্বীকার করে বলছি যে অর্থমন্ত্রী কি বলেছেন এটা আমি বুঝতে পারি নাই। ডক্টর সাদাত হোসেন, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন। আমি যেটুকু বুঝতে পেরেছি, উনি তো ইংরেজি ভালো বলেন। জি, অর্থমন্ত্রী ভালো ইংরেজি বলেন। এবং উনি বোধহয় যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এক্সট্রিম জাস্টিস মে বি ট্যাংটামাউন্ট টু ইনজাস্টিস, অর্থাৎ আপনি যদি চরম একেবারে বিচার করবেন বা জাস্টিস করবেন, তাহলে কিন্তু অনেক সময় সেটা হার্শ হয়ে যেতে পারে। আপনার যেই লোকের উপর পড়বে সেটা হার্শ হয়ে যেতে পারে। যেটা আমরা দেখেছি যে দুর্নীতি দমনের ক্ষেত্রে অনেক সময় বাচ্চা ধরে নিয়ে গেছে, বউ ধরে নিয়ে গেছে, ছোট্ট মেয়ে ধরে নিয়ে গেছে। তো এগুলি
অনেক সময় জাস্টিস করতে গিয়ে আপনার হার্শনেসটা এক্সট্রিম হয়ে গেলে ইনজাস্টিস হয়ে যায়। এই জন্য কেউ কেউ তখন বলতো যে আপনি জাস্টিস করবেন কিন্তু শাইলকের জাস্টিস না, যে আই ওয়ান্ট দি লাস্ট ড্রপ অফ ব্লাড, তাহলে আপনি হয়তো পরে বিপদে পড়তে পারেন। আমার মনে হয়েছে ওনার কথাতে যে উনি বলতে চান যে ওয়ার্ল্ড ব্যাংক অনেকটা ফান্ডামেন্টালিস্ট একটা স্পিরিট নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লেগেছে, যেটা হয়তো বিভিন্ন দেশের ডেভেলপমেন্ট প্রসেসকে ইম্পিড, কথাটা উনি ইউজ করছেন, ইম্পিড করতে পারে বা বাধাগ্রস্ত করতে পারে। অর্থাৎ এক্সট্রিম জাস্টিস বা এক্সট্রিম অফ এনিথিং ইজ নট গুড, এরকম উনি বলতে চাচ্ছেন। আমি একটু প্রফেসর আব্দুল মান্নান আখাতের কাছে আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে পদ্মা সেতু নিয়ে আমরা শুনতে পাচ্ছিলাম যে আমরা মানে প্রায় কাছাকাছি চলে এসেছি, এই ক্ষেত্রে অর্থমন্ত্রীর এরকম বক্তব্য কি আমরা কি লক্ষণ হিসেবে কি ধরে নিতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা অনেক দিন যাবৎ একই কথাগুলো বিভিন্ন রকমভাবে বিভিন্ন জন বলছেন এবং সেখানে মাননীয় অর্থমন্ত্রীও কথা বলেন, আমরা এটা শুনছি, দেশবাসী শুনছে। সব কিছু মিলে যেটা বোঝা যায়, আমরা এটা একটি বিভ্রান্তিকর অবস্থায় এসে পৌঁছেছে। এটাই সত্য কথা যে খুব মৌলবাদী আচরণ যদি করা হয় একেবারে ফান্ডামেন্টালিস্টদের মতো যে কোনো বিষয় নিয়ে, তাহলে ওই এক্সট্রিমিটি এক ধরনের আসলে অসহ্য সমস্যা তৈরি করে। তো এই ক্ষেত্রে হচ্ছেও তাই। ওয়ার্ল্ড ব্যাংক আসলে আমাদের কি দুর্নীতি হয়েছে সেই সম্পর্কেও কিন্তু খুব স্পষ্ট না, টাকাই দিল না, দুর্নীতি হলো কোথায়? দুর্নীতি হওয়ার মতো একটি অবস্থা তৈরি হলো, এরকম মনে হলো। তো সেইখান থেকে ফিরে এসে আজকে আবার ওয়ার্ল্ড ব্যাংকের, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে এই জাতীয় বড় প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রয়োজন। এটা যেমন সত্য, ওয়ার্ল্ড ব্যাংক এটা খুব ভালো করে কিন্তু স্যার আমার একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই কথা বারবার বলছি আসলে যে ওয়ার্ল্ড ব্যাংক কোথায় দুর্নীতির কথা বলেছে বা কি বলেছে। ওয়ার্ল্ড ব্যাংক তো সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, সেই চিঠিটা সরকার প্রকাশ করলেই কিন্তু অনেক কিছুর প্রকাশ হয়ে যেত। আমি আমাদের কথা বলতে পারি স্যার, আমরা আরটিআই ফাইল করেও সেই চিঠিটি দেখতে চেয়েছিলাম, আমাদেরকে জানানো হয়েছে যে এটা দেখানো যাবে না। আচ্ছা, তো এটা প্রকাশিত নয়, এটা তো ওয়ার্ল্ড ব্যাংক তো তাদের বক্তব্য জানিয়েছে, আমাদের সরকার কেন এটি? সেই বিষয়টি যদি প্রকাশিত হতো তাহলে কথা বলতে সুবিধা হতো। ওই অংশটুকু না জেনে আসলে কি দুর্নীতি হয়েছে পদ্মা সেতুতে, কোথায় এটা, এই একটি বিষয়, এবং এইটা নিয়ে যতবার কথা হচ্ছে, যত কিছু হচ্ছে, এটা একটি বিভ্রান্তিকর অবস্থা তৈরি। মহিউদ্দিন, প্রফেসর মান্নান এখন যেটা বলেছেন এটা বিভ্রান্তিকর, এবং আমি মনে করি যে আপনারা অর্থমন্ত্রীর কথাও এগুলি খুব সিরিয়াসলি নেবেন না। উনি সকালে একটা বলছেন, বিকালে একটা বলছেন, যখন যেটা উনি বলছেন, একবার বলছে আমি রিজাইন করে দেবো, একবার বলছে ওয়ার্ল্ড ব্যাংক ঠিক আছে, একবার বলছে যে নিজেরা বানাবে, কে কি, এটাতে আসলে একটু জিটারি হয়ে গেছেন। আর ওনার বয়স হয়েছে, ওনাকে আপনারা করবেন, আমারও এই বয়স হলে আমারও মাফ করে দিয়ে। ব্রিগেডিয়ার সাখাওয়াত, এই সম্পর্কে যদি না, আমি এই সম্পর্কে আমার খুব একটা স্পষ্ট কথা আছে। কথাটা হলো যে এভরিবডি ইজ টকিং অ্যাবাউট এভরিথিং। মানে মুশকিলটা হলো যে এই সরকারের মধ্যে যে মন্ত্রীরা আছেন, মন্ত্রী, সংসদ সদস্য সবাই মিলে একটা সাবজেক্টের উপরে যার কাজ না, তিনি কিন্তু ওই সাবজেক্টের উপরে কথা বলছেন, এবং আপনার এখানেই বসে এমন এমন কথাগুলো বলেছেন, সেই কথাগুলো এখন আর বলেন না। তো মুশকিলটা হলো আমার এখানে, আমি যেটা মনে করছি যে সবচেয়ে বড় সমস্যা আমি এখানে দেখি, এখনও দেখছি, আমি যখন নির্বাচন কমিশন ছিলাম তখনও দেখেছি, একটা সমন্বয় নেই। যার কথা বলার কাজটা তিনি কিন্তু বলছেন কম। অর্থমন্ত্রী তো এখন বলছেন, অর্থমন্ত্রী কিন্তু শুরুর থেকেই এই কথাগুলো বলেননি, শুরুর থেকে সবাই বলছে। তারপরে আপনার একটা জিনিস হলো যে একটা প্রায়োরিটি সেটিংয়ের ব্যাপার আছে। এখানে মন্ত্রিপরিষদ সচিব আছেন, অনেক অভিজ্ঞ লোক, একটা প্রায়োরিটি সেটিংয়ের ব্যাপার আছে। পদ্মা সেতু একটা বিষয় ছিল যেটা অনেক দিন থেকে শুনে আসছে যে একটা সেতু হবে, এবং এই সরকারের একটা নির্বাচনী ওয়াদা ছিল ওনারা পদ্মা সেতু করবেন। কিন্তু সেটা করতে গিয়ে এখন যা মনে হচ্ছে যে সেতু তো বোধহয় হবেই না, তার মধ্যে আরও কিছু গভর্নমেন্টের নিজেরই অনেক ক্ষতি হয়ে গেছে। দুর্নীতি হয়েছে কি হয় নাই সেটা যেমন আমরা এখন কোশ্চেন করছি, অনেকে বলছে টাকাই দেয়নি তো দুর্নীতি কোথার থেকে হবে। এক এক জায়গায় এক এক স্ট্যান্ডার্ড। এখন ওয়ার্ল্ড ব্যাংকের ভিতরে যদি দুর্নীতি থাকে, আমরা তো তাদের কাছ থেকে লোন নেওয়ার চেষ্টা করছি, তাদের যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতিটা তাদের বিষয় এবং তারা এটা পরিষ্কার করার কথা। কিন্তু আমি তার কাছ থেকে লোন নেওয়ার আগে যদি দুর্নীতির বিষয় হয়ে থাকে বা নাও হয়ে থাকে, গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন আসেনি। এখন ওয়েট করতে হচ্ছে যে কানাডাতে যেটা বলে আগামী বছর
যে মামলাটা হচ্ছে সেখান থেকে যদি কিছু বেরিয়ে আসে, আর একজন মন্ত্রী পদত্যাগ করলেন, আপনি কিছু সিনিয়র ব্যুরোক্রেট থেকে ছুটিতে পাঠালেন, তাহলে কেন করলেন এটা? এটাও তো প্রশ্ন আসে। রাইট। তো সেই মানে টোটালি জিনিসটা আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা একটু আবার ডক্টর জাফরুল ইসলাম চৌধুরীর কাছে যাই। আমি এমপি মানে একটি অন্য প্রসঙ্গে, যে র্যাব, যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, সেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ড্যাবের মানে যেটি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা আপনাদের একটি সংস্থা, অন্তর্কোণ সঙ্গে যে র্যাব, যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, সেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ড্যাবের মানে যেটি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা আপনাদের একটি সংস্থা, অন্তর্কোন্দল ঘিরে একটি হত্যা ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছে। এবং আমরা নিজেরাও দেখেছি টেলিভিশনে, নিউজ পেপারে, যে মানে মাজারে ফুল দিতে গিয়ে আলোচনা সভায় পরস্পর সাংঘাতিক রকমের মারামারি করতে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন ডক্টর জাফরুল ইসলাম চৌধুরী? আপনাদের সংগঠনগুলির মধ্যে এত সাংঘাতিক অবস্থা কেন হবে, নাকি এই পুরোটাই ষড়যন্ত্র বানানো কথা? জাফরুল ইসলাম চৌধুরী। না, এইটা আসলে এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না, এই জন্য কারণ এই ব্যাপারে আমি ডিটেল জানি না। র্যাবে আমি আজকে টেলিভিশনে শুনেছি যে র্যাবের পক্ষ থেকে এই ধরনের একটা বক্তব্য, তো এটার ব্যাপারে ডিটেল যেহেতু আমি জানি না, সেহেতু আমি এখানে আমার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমি এতই ব্যস্ত ছিলাম। কারণ আপনি জানেন যে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 34তম আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী চলছে। সেই উপলক্ষে আমরা প্রত্যেকটি উপজেলা পৌরসভায় আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে অত্যন্ত ব্যস্ত আছি, যার জন্য আমি এটার ব্যাপারে খুব একটা ডিটেল জানি না। তো আমি ডিটেল জেনেই আমি এটা বলতে পারতাম। আসলে অনেকগুলা ঘটনা যেগুলা ঘটে নাই, সেই ধরনেরও একটা একটা না, জাফরুল ইসলাম চৌধুরী, ঠিক আছে, আপনি বলেছেন যে এই বিষয়ে আপনি কিছু জানেন না। ঠিক আছে, আপনি আমাদের এই সোনালী ব্যাংকের যে দুর্নীতি এবং হলমার্ক নিয়ে যে সেটা নিয়ে আপনি কিছু বলবেন? আপনার কি মনে হয়, আপনি কিভাবে দেখছেন জিনিসটা? জি অবশ্যই। না, অবশ্যই এটাও বলবো যে এটাই দেখেন, এখানে 3,500 কোটি টাকার দুর্নীতির কথা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সোনালী ব্যাংক ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ধরনের দুর্নীতি যদি হয়, দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে? দেশ যাবে কোথায়? দেশের অর্থনীতি কোথায় যাবে? মানুষের আমাদের কিন্তু সরকার, জাফরুল ইসলাম চৌধুরী, আমি যেটি জানতে চাইছিলাম যে সরকার কিন্তু খুব র্যাপিড অ্যাকশন নিয়েছে। 2 জন ডিএমডি আজকে অবসরে চলে গেছেন, 32 জনকে বরখাস্ত করা হয়েছে, এবং এত দ্রুত মানে বিষয়টি আলোচনা আসার পরে অনেক কিছু কিন্তু ঘটেছে। এই বিষয়টি আপনাকে সন্তুষ্ট করছে কিনা? খালেদ ভাই, আপনার প্রশ্নটা শুনেই আমার তো হাসি পাচ্ছে, এই জন্য যে ইতিমধ্যেই যদি 2 জন ডিএমডিকে ওএসডি করে, কয়জনকে সাসপেন্ড করে, 3,500 কোটি টাকা আপনার সোনালী ব্যাংকের অর্থ গায়েব হওয়ার পরে যদি ওএসডি করলে 3,500 কোটি টাকা এই দেশের আমানতকারীদের টাকাটা যদি এইভাবে হয়ে যায়, হাওয়া হয়ে যায়, এরপরে ওএসডি করলে আমাদের দেশের 16 কোটি মানুষের কি অবস্থা হবে, অর্থনীতির কি অবস্থা হবে? আবার আমাদের অর্থমন্ত্রী মহোদয় আজকে একটা মন্তব্য করেছেন, আমি দেখেছি, যেখানে 40,000 কোটি টাকার যেখানে ব্যাংকিং আছে, ট্রানজেকশন আছে বা লোন আছে সেখানে, বা বিনিয়োগ আছে, সেখানে 3,500 কোটি টাকায় কি হতে পারবে? জাফরুল ইসলাম চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা একটু সায়ন চক্রবর্তীর একটু মতামত শুনি এই বিষয়ে। এই 40,000 কোটি টাকার বিনিয়োগের কথা অর্থমন্ত্রী বলেছেন, বা ব্যাংকের আমানতের কথা বলেছেন, এর মধ্যে 4,000 কোটি টাকা অত্যন্ত ক্ষুদ্র, এটা নিয়ে মিডিয়া বেশি বাড়াবাড়ি করছে বলে তিনি মনে করছেন। আপনি কি বলবেন এই সম্পর্কে, সায়ন চক্রবর্তী? না, ধন্যবাদ। আমি এই বিষয়ে অর্থমন্ত্রীর সাথে একমত না, কারণ এই বিষয়টা কিন্তু আমানতকারীদের মধ্যে অলরেডি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে, এবং আমানতকারীরা ভীতির মধ্যে আছে যে এই অবস্থা যদি হয়, এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে। তো আমার আসলে যেটা মনে হয়, আমি মানে একটা কথা বলি আপনাকে, একটা কোর কথা বলি, সেটা হচ্ছে আমি মনে করি সোনালী ব্যাংক এটা একটা লিমিটেড কোম্পানি। অদ্ভুত ব্যাপার, এটা 100% শেয়ার হচ্ছে সরকারের। তো এটাকে আপনি যদি লিমিটেড করতে চান, তাহলে আপনাকে কিন্তু শেয়ার ছেড়ে দিতে হবে। আপনি প্রাইভেটাইজেশন করেন, অন্তত 50% শেয়ার আপনি ছেড়ে দেন, তাইলে এই ধরনের দুর্নীতি রোধ করা সম্ভব। আদারওয়াইজ এই দুর্নীতি এই সোনালী ব্যাংক থেকে রোধ করা কোনোভাবেই। সায়ন চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আলোচনা শুনবো আমাদের প্যানেলিস্টদের কাছে। বিরতি নিচ্ছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব সাদাত হোসেন চৌধুরী, আমরা আবারও অর্থমন্ত্রীকে কোট করে একটা কথা বলতে চাই। এটি প্রথম আলো মানে তাদের অনলাইন এডিশনে এরকম বলেছে, ব্যাংকিং খাতে আমরা 40,000 কোটি টাকা ঋণ দিই, অথচ মাত্র 4,000 কোটি টাকার দুর্নীতি নিয়ে যা হচ্ছে তাতে মনে হয় পুরো ব্যাংকিং খাতে ধস নেমেছে। এই প্রচারণা ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। একই কথা BDNews24.com এর অনলাইন এডিশনও আমরা দেখতে পাচ্ছি। আমরা মোট 40,000 কোটি টাকা ঋণ দিই, এর মধ্যে 4,000 কোটি টাকা নিয়ে মিডিয়া যাবে প্রচারণা চলছে, তাতে সমগ্র ব্যাংকিং সেক্টর নিয়ে প্রশ্ন। আমার মনে হয় ঋণ দেই যেটা, এই কথাটা বোধহয় একটু হয় ভুল কোটেড হয়েছে, অথবা উনি বলার সময় খেয়াল করেন না। ঋণ তো আমরা অনেক বেশি দেই, একবার গভর্নমেন্ট খাতেই তো আপনার 33,000 কোটি টাকার মতো হয়। কৃষি ঋণ আছে প্রায় আপনার তাও 15-20,000 কোটি টাকা, আর ট্রেড ইয়ে তো বহু, এটা হিউজ অ্যামাউন্ট। আমার মনে হয় এটা ব্যাড ডেট মিন করছেন, আচ্ছা। যে মানে এত পরিমাণ ব্যাড ডেট হয়ে যায়, বা যদি ঋণ দেয় সেটাকে আউটস্ট্যান্ডিং ধরেন, দুইটাই ধরে আলাপ করতে পারেন। কথা হলো ইভেন ব্যাড ডেটও যদি ধরে, খারাপটাই ধরেন, ব্যাড ডেটে কিন্তু ইজ এ সিভিল ট্রানজ্যাকশন। ব্যাড ডেটের জন্য আপনি কেউরে মারতে পারেন না, কাটতে পারেন না, তার জায়গা সম্পত্তি ধরতে পারেন, কারণ সিভিল ট্রানজ্যাকশনে জিনুইন কারণেও মানুষ ব্যাড ডেটে ইয়েতে পড়ে যেতে পারে। কারণ আপনার ইন্ডাস্ট্রি ফেল করে গেছে, আপনার ব্যবসা ফেল করে গেছে, আপনার হয়তো কৃষি জমিতে আপনার ফসল হয় নাই, অনেক কারণে ব্যাড ডেট হয়। আমি বাংলাদেশে দেখেন একাধিক ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, একাধিক ব্যাংকের ইনক্লুডিং গ্রামীণ ব্যাংকের আমি ডাইরেক্টর ছিলাম, বাংলাদেশ ব্যাংকের 6 বছর আমি একসাথে এক নাগারে ডাইরেক্টর ছিলাম। সুতরাং ব্যাংকের এগুলিয়া মোটামুটিভাবে আমার জানা আছে। তো এইটা হয়তো উনি ওইভাবে মিন করছেন, কিন্তু এখানে হচ্ছে যখন জোট চুরি হয়, যখন জালিয়াতি হয়, সেটা যদি 1 টাকারও হয়, সেটা কিন্তু সাংঘাতিক অপরাধ। কারণ ব্যাংকে হচ্ছে আমানত খেয়ানত করা, আমানত খেয়ানত সাংঘাতিক জিনিস। এখনও বাংলাদেশের ভাগ্য যে এইরকম একটা ঘটনার পরে এখনো ব্যাংকের উপর রান ডাউন হয় নাই, তাহলে কিন্তু সর্বনাশ কাণ্ড হয়ে যেত। তো আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে সরকার কোনো রকমই যারা দুর্নীতি করেছে তাদেরকে ছাড় দেওয়া উচিত। আর সরকার গায়ে পড়ে এইসব লোকের পক্ষে যাবে কেন? একটা দুর্নীতিবাজ লোক, সে তো যদি সরকারের কেউ কাছাকাছি হয়ে থাকে তাকেও ডিজোন করতে হবে এই ধরনের ক্ষেত্রে। এটা অযথা সরকার গায়ে পড়ে এটা নেওয়ার দরকার নেই। এদের সবাইকে যথাযথ শাস্তি দিতে হবে, কারণ আমানত খেয়ানত করা যাবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে দেশের অর্থনীতির। এবং এগুলি ধরতে গেলে সবগুলি স্পেশাল পাওয়ার অ্যাক্টে পড়ে। সরকার এখনো আমি মনে করি যথেষ্ট নমনীয়, আরও অনেক হার্শ হয়ে এই ব্যাপারটা ডিল করা উচিত, যে দুদক থেকে শুরু করে সব অর্গানাইজেশন গভর্নমেন্টের যা আছে এই ব্যাপারে কাজ করে দেশের ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেমকে রক্ষা করতে হবে। দুর্নীতি করা কোনো রকমের সহ্য করা যাবে না ব্যাংকিং ক্ষেত্রে। এইরকম বিশেষ করে গ্ল্যারিং, জাজ্জল্যমান, যেটা মানুষকে ভয় দেখিয়ে দেয়। ব্যাড ডেট হতে পারে, ব্যাড ডেটকে এর সাথে জড়ানো একদমই ঠিক হবে না। ব্যাড ডেট অনেক কারণে হতে পারে। আমরা একটু প্রফেসর আব্দুল মান্নান আখন্দের কাছে আসি, একটু অন্য প্রসঙ্গে। আমরা বুয়েটের বিষয়টি যদি আবার আসি, যে আমরা দেখতে পাচ্ছি যে বুয়েটের অস্থিরতা সেই 7 এপ্রিল থেকেও যদি আমরা ধরি 5 মাস 6 মাস হয়ে গেল। এই ক্ষেত্রে আপনি কার ব্যর্থতা বা কোন অংশের ব্যর্থতা আপনি বলবেন? সরাসরি বিষয়টির জবাব দেওয়া যায়, আবার সরাসরি দিতে গেলেও অসুবিধা আছে একটা। আপনাকে আমি বলি যে বুয়েটের যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনটি শুরুর ভিত্তিটি ছিল আসলে খুব যুক্তিযুক্ত ছিল বলে আমি মনে করি না। তার কারণ হলো, প্রথম বলেছে প্রো ভাইস চ্যান্সেলর, তারা 50 জনকে ডিএ সিনিয়রকে ডিএ তাকে প্রো ভাইস চ্যান্সেলর করা হয়েছে, সুতরাং তাকে তারা চায় না। ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার বিশ্ববিদ্যালয়গুলোতে এটা কোনো সিনিয়রিটি জুনিয়রিটির পজিশন নয়, এটা হলো একটা সিলেকশন পজিশন, এটা কোনো চাকরিও নয়, এটা একটা সিলেকশন পজিশন। মহামান্য মানে আমরা ওই অত বড় কথা আমরা অনেকগুলি শেষ করি, মহামান্য রাষ্ট্রপতি চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন। কাজেই প্রফেসর পোস্টটি বুয়েটে ছিলই না, এটা আসলে সৃজন করা হয়েছে না, ছিল না, এবং তাকে সেই পদটিতে দেওয়ার জন্য, এবং তিনি সরকারি দলের নামে সমর্থক একটি যে গোষ্ঠী আছে বঙ্গবন্ধু পরিষদ, তার একটি নেতা। তাহলে দুটো প্রক্রিয়াই সঠিক না, এবং তাকে কেন বাদ দিতে হবে কারণটা দেখাইছে। এটা বড় কোনো কারণ হতে পারে না। তারপরে পর্যায়ক্রমে যেটা তৈরি হয়েছে, এখন এসে বুয়েটের মতো একটা প্রেস্টিজিয়াস, স্যার আপনি ওইটাও একটু বলেন কারণটার মধ্যে, যে ছাত্রলীগের একজন ছাত্রকে F গ্রেড দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটি মানা হয়। আমি এটা বুঝতেই পারি না যে কি করে এটা তো বিপজ্জনক। এটা যদি হয়ে থাকে আমি বিশ্বাস করতে চাই না। কারণ হলো, কোনো ছাত্রকে
ফেল করেছে তাকে 5 নম্বর দেবে ভাইস চ্যান্সেলর বা প্রো ভাইস চ্যান্সেলর লেভেলে, যে এটা বিশ্বাসযোগ্য না, এটা হওয়া উচিত না কোনোভাবে। এটা 417 জন শিক্ষকের মধ্যে 366 জন এই কথা বলছেন স্যার। কোনটা যে এই এটি কথাটার করা ভিতরে হয়েছে। কোথাও একটি ফাঁক আছে। যেমন আপনি ব্যাংকিং সেক্টর নিয়ে স্যার যখন কথা বললেন, তখন যে যে আসলে কি হয়েছে সোনালী ব্যাংকে, আর পত্রিকা প্রকাশিত হচ্ছে যেভাবে মানুষ আতঙ্কিত হচ্ছে, ওই বিষয়টি শিক্ষকরা তাদের প্রতি সম্মান রেখেই আমি বলছি যে যে এটিকে কিভাবে কারেকশন করা হয়েছে, একাডেমিক কাউন্সিলে গিয়েছে সমস্ত, তখন শিক্ষকরা কি করেছেন, একাডেমিক কাউন্সিলে এই শিক্ষকরাই মেম্বার ছিলেন, একাডেমিক কাউন্সিল ছাড়া তো এটা হতে পারে না। সুতরাং তারপরে এসে বলতেছে, এর ভিতরে যে কোথায় যেন আমরা একটি শুভঙ্করের ফাঁক রেখে কথা বলি, শিক্ষিত মানুষেরা এটা আরো বেশি করে আমরা পারি ইয়ে করার জন্য। সুতরাং আমি এটা নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড। তবে এত বেশি সংখ্যক এটার সাথে এখন সংযুক্ত হচ্ছে, ছাত্র ছাত্রীদের জীবন, বুয়েটে যদি ধরি এখন 4000 5000 ছাত্র আছে, তাহলে তার যে এই যে 6টি মাস সময় বা 5টি মাস সময় গেল, কত মাস একজন করে ধরলে গুণ করলে কত হয়। সুতরাং এটি ইমিডিয়েটলি আমি মনে করি যে খুব দ্রুত এই সমস্যাটির সমাধান হওয়া দরকার। আমাদের মেধাবী ছাত্ররা বিভ্রান্ত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়টি ধ্বংসের কাছাকাছি চলে যাবে। এখন যেহেতু অনেক একত্র হয়েছে, খুব যুক্তিযুক্ত হলো যত দ্রুত সম্ভব একটি ন্যায়সঙ্গত সমাধান হওয়া দরকার। আমরা আশা করব একটি ন্যায়সঙ্গত সমাধান আমরা অনেকদিন ধরে চাচ্ছি। ব্রিগেডিয়ার হয়েছে খুব যুক্তিযুক্ত হলো যত দ্রুত সম্ভব একটি ন্যায়সঙ্গত সমাধান হওয়া দরকার। আমরা আশা করব একটি ন্যায়সঙ্গত সমাধান আমরা অনেকদিন ধরে চাচ্ছি। ব্রিগেডিয়ার সাখাওয়াত, আপনার কাছে জানতে চাইবো, ঢাকা সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি অনেক আগে হওয়ার কথা সেটি হচ্ছে না, কারণ হাইকোর্ট থেকে এটি এই নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে কি ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে বা আপনি কি দেখছেন? মানে এটা তাহলে একটু অতীতে যাই। জি, ঢাকা আমরা কি সিটি- একটা বিরতি নিয়ে আসবো, ছোট একটা বিরতি নিয়ে এসে এই জায়গা থেকে শুরু? জি, আমরা একটা বিরতি নিয়ে এসে এই জায়গা থেকে শুরু করবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা শুনছিলাম যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন কেন হচ্ছে না এবং নির্বাচন কমিশন নিয়ে আরেকটু জানতে চাইবো আমরা। না, ওই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটা বহু আগে কিন্তু এটা পেন্ডিং হয়ে গেছিল। 2008 সালে আমরা করতে পারিনি, যেহেতু ওখানে আমাদের সংসদ নির্বাচন ছিল। তারপরে জানুয়ারিতে আবার উপজেলা নির্বাচন ছিল, এটা এই জন্য করা যায়নি। এবং ওই সময়ে যে অর্ডিন্যান্সটা যেটা ছিল সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স, ওটা বাতিল হয়ে গিয়ে নতুনভাবে একটা আইন তৈরি হচ্ছিল, যে কারণে ও পুরো 2009 সালে এটা হাত দেওয়া যায়নি। 2010 সালে যখন আমরা এটা ইলেকশন করতে যাচ্ছিলাম, তখন মন্ত্রী স্বয়ং কিন্তু ইলেকশন কমিশনে আসলেন। উনি বললেন যে আপনারা এটা করবেন না, কারণ এটাকে পুনর্বিন্যাস করা হচ্ছে। মন্ত্রী বলতে স্থানীয় সরকার এলজিআরডি মিনিস্টার, জি, উনি নিজে এসেছিলেন। উনি এসে বললেন যে এটাকে পুনর্বিন্যাস করা হচ্ছে, কারণ এত বড় সিটি কর্পোরেশন হয়ে গেছে, ইট ইজ ডিফিকাল্ট। এটা খুব, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হলো, একটু মানে একাডেমিক ইন্ডাস্ট্রি একটু জানতে চাচ্ছি যে মন্ত্রী এসে বললেই কি আপনারা শুনতে বাধ্য? না, এটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো, যেহেতু এই নির্বাচনগুলো কিন্তু এলজিআরডি নির্বাচন, আমরা তাদের সুবিধা মতো ওটা করিয়ে থাকি। পার্টিকুলারলি যদি আইন, যে আইনের মধ্যে যে সময়টা আছে, সেই সময়সীমাটা পার হয়ে গেলে তখন কিন্তু আর ইলেকশন কমিশনের বাধ্যবাধকতার মধ্যে থাকে না। তখন কিন্তু জিজ্ঞেস করতে হয়। জিজ্ঞেস করতে অনেক কিছু কারণে, মামলা থাকতে পারে, তারপর ডিলিমিটেশনের সমস্যা থাকতে পারে, যেগুলো এই জিনিসটা একটু বুঝি না স্যার। এটা একটু আপনাকে বলি, এটা অনেকে ভুল বুঝে যায় যে আপনি যে প্রশ্নটা করলেন যে মন্ত্রী বললেই আপনারা কি শুনতে বাধ্য। মন্ত্রী বললে শুনতে বাধ্য না হলেও মন্ত্রীর কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনতে হবে। কারণ আমি একটা কথা সবসময় বলি, আজকেও আবার বলছি, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সরকার ছাড়া আর কেউ স্বাধীন নাই। এগুলি সব বড় বড় কথা আমরা বলি। আমি পিএসসি চেয়ারম্যান থাকাকালীনও বলতাম, আগেও বলতাম, এখনও বলছি, স্বাধীন, বিশেষ করে যেখানে প্রশাসনিক বিষয় আছে। ইলেকশন কমিশন ইলেকশন কি করতে পারবে? যদি মন্ত্রী বললেন, মন্ত্রীকে আপনি উড়িয়ে দিলেন যে না আমি ইলেকশন করব, বহু প্রশাসনিক
কাজ আছে, Particularly সেগুলি LGR যদি ministry। গভর্নমেন্ট সাপোর্ট না দেয়, ইলেকশন কমিশনের সাধ্য নাই ইলেকশন করা। সুতরাং স্বাধীন সার্বভৌম দেশে সরকারের কথা আপনি না শুনলেও সরকারের কথা গুরুত্ব দিতে হবে। তারপর আপনি হয়তো শুনলেন না, সিদ্ধান্ত অন্যটা দিলেন, কিন্তু সরকারের একজন মন্ত্রী ইলেকশন কমিশনে আসবে আর আমি তাকে উড়িয়ে দিব, তাকে কোনো কথা শুনবো না, তাকে বিদায় দিয়ে দিব, এটা হয় না। তাহলে স্যার শক্তিশালী নির্বাচন না কমিশন না, এখানে শক্তিশালী প্রশ্ন না, এখানে আপনাকে বুঝতে হবে জি। স্যার, এক মিনিট, আমি শক্তিশালী নির্বাচন কমিশনের বিষয়টা না, শক্তি আমরা যেটা বুঝি, নির্বাচন কমিশন যখন নির্বাচনটি শুরু করেন তখন তিনি টোটালি সার্বভৌম রাখা হচ্ছে, সার্বভৌম এবং একেবারেই স্বাধীন, এবং ওই 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 ক্ষেত্রে কোনো প্রকার দুর্নীতি বা ম্যানিপুলেশনের জন্য তারা, কিন্তু নির্বাচন কমিশন যে কাজটি করে, যেটা স্যার বললেন, সেটা হলো সরকার তো একটি থাকে, তো সেই ক্ষেত্রে যদি তারা কোনো কথা বলে সেইটা স্বাধীনতা খর্ব হয়ে গেল তা কিন্তু নয়। না, ওটা যেটা আমি বলছি আপনাকে, জি, 2010 সালে আপনাকে কনস্টিটিউশন দেখতে হবে, কনস্টিটিউশন ম্যান্ডেট কিন্তু 4টা ইলেকশন কমিশনের জন্য, দ্যাটস ন্যাশনাল ইলেকশন পর্যন্ত। এলজিআরডি মিনিস্ট্রি ইজ বাই ল। এখন যদি মনে করেন গভর্নমেন্ট মনে করে যে এই লটা আমি চেঞ্জ করে, যেমন করেছে এখন যে 90 দিনের মধ্যে করতে হবে, আগে ছিল 180 দিন, সেখানে তারা আমাদের কিছু বলার নেই। তো ওইটা এলজিআরডি মিনিস্ট্রি, যেহেতু এটা তাদের ইলেকশন, একসময় কিন্তু ইলেকশনগুলো এলজিআরডি মিনিস্ট্রি করতো, এই তাদের ইলেকশন এবং এটা তামাদি হয়ে গেল। এখন যদি এলজিআরডি মিনিস্ট্রি এসে বলে আমরা প্রশাসনিকভাবে এটাকে 4 ভাগ করব, 2 ভাগ করব, সেখানে এই নির্বাচন করাটা ডিফিকাল্ট ছিল। তারপর আপনারা নির্বাচন করতে চাইলেন, তারপরে আমরা নির্বাচন করতে চাইলাম, এই কারণে বন্ধ হলো। তারপরে তো আপনারা দেখলেন যে 2 ভাগ হলো কখন, ওই সময় আমরা নির্বাচন করতে চাইনি, কেননা আমাদের হাতে সময় ছিল না। আর এটা অ্যাবসার্ড হতো যে আমরা শিডিউল ডিক্লেয়ার করে আসলাম, আমরা 3 জনই বিদায় নিয়ে যাচ্ছি, 3 জন বা 5 জন লোক নতুন আসলো, সে এসে এমন একটা সময় এসে পড়লো যখন ইলেকশনটা শুরু হচ্ছে। তো কাজে এই জন্য আমরা বলেছিলাম যে আমাদের হাতে সময় নেই। এখন যে ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা কিন্তু বড় ইন্টারেস্টিং। আমরা কিন্তু বারবার এলজিআরডি মিনিস্ট্রিকে চিঠি দিয়েছিলাম যে আপনারা ডিলিমিটেশন করেন, ওনারা কোনো কিছু করেন নাই, চিঠির উত্তরও দেন নাই। তো ওই অবস্থাতে এই নির্বাচন কমিশনে এসে যেটা করা উচিত ছিল, তাদেরকে আবার একটা চিঠি দেওয়া উচিত ছিল যে আপনারা ডিলিমিটেশনটা করেন। ডিলিমিটেশন না করাতে এই মামলাটা হয়েছে। ও, বুঝতে পারছি। ব্রিগেডিয়ার সাখাওয়াত, আমি একটু জানতে চাচ্ছি যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন তালিকা আপনি কবে নাগাদ হতে পারে সবচেয়ে কাছাকাছি সময়? আমার তো মনে হয় না এটা আর হচ্ছে, এটা আর হওয়ার সময় না। আমি এখানে কিন্তু একটা রায়ের কথা বলবো। আমি যখন কোঅপারেটিভের রেজিস্ট্রার, তখন আমার যতদূর মনে পড়ে হকার্স কোঅপারেটিভ সোসাইটি, হকার্স কোঅপারেটিভ কিন্তু ভেরি বিগ অর্গানাইজেশন। তো তখন আমাদের নতুন কোঅপারেটিভ আইন হয়েছে, রুল হয় নাই। রুল না হওয়ার কারণে ইলেকশন করতে পারছিল না, এবং একটা ইলেকশন তারা করেছিল আগের অনুযায়ী। তখন কোঅপারেটিভের থেকে আমার অফিসাররা, মানে যারা ডিভিশনের চার্জে থাকে, তারা এটাকে আপনার বাতিল করে দিয়েছে। ইট ওয়েন্ট টু হাইকোর্ট। হাইকোর্টে যে রায়টা দিয়েছিল আমার কাছে খুবই পছন্দনীয় মনে হয়েছিল, এবং আমাকে আপিল করতে বলা হয়েছিল। আমি বলছি যে না, এই রায়টা খুবই যুক্তিসঙ্গত, এটা আপিল করা ঠিক হবে না। কেন যুক্তিসঙ্গত? হাইকোর্ট বলেছিল ইলেকশন করা হচ্ছে কোঅপারেটিভের রেজিস্ট্রারের মূল দায়িত্ব। ইলেকশন ইজ ভেরি ফান্ডামেন্টাল। গণতন্ত্রের যত কথাই বলে, ইলেকশন হচ্ছে মেইন স্তম্ভ। সুতরাং ইলেকশনে যদি কোনো ছোটোখাটো ত্রুটি বিচ্যুতিও থাকে, যদি কোনো জায়গায় ইনঅ্যাডেকুয়েসি থাকে, অসম্পূর্ণতা থাকে, সেইটা নিয়েও আপনাদের ইলেকশন করতে হবে। সুতরাং এই ইলেকশনকে যদি তারা করে থাকে, যদি কোনো কিছু ছোটোখাটো ভুল থাকে, সেই ভুলের জন্য ইলেকশনকে বাতিল করা ঠিক হয় নাই। আমি মনে করি যে আবার যদি হয়তো হাইকোর্টে যায়, ইলেকশন কমিশন মে হ্যাভ এ কেস যে আমাদের ইলেকশন করতে হবে, কারণ বাংলাদেশ কনস্টিটিউশন এই অনুযায়ী এই ধরনের অর্গানাইজেশনে ইলেক্টেড বডি থাকতে হবে। কিন্তু স্যার, আপনি প্রথমেই যে কথা বলছিলেন, যদি সরকার না চায়, যদি সরকার না চাইলে তো কোর্টে যদি যায়, ইলেকশন কমিশন তো কোর্টে যেতে হবে, গিয়ে যদি সেখানে বুঝাইতে পারে, সরকার যদি একটা অভিমত, সরকারের চাওয়ার বিরুদ্ধেও কি কোর্টে যাবে ইলেকশন? সরকারও কিন্তু একটা স্টেজে সরকারও নমনীয় হয় যখন দেখে যে ইলেকশন একটা টার্ম চলে গেছে কিন্তু হয় নাই, দুইটাই গেছে, এখন যদি 3টার সময় মানুষের মত তো উল্টা দিকে চলে যাবে, তখন সরকারও মনে করতে পারে যে ঠিক আছে আমরা ইলেকশন। আমি এই প্রসঙ্গে আমি খুব কুইকলি বলছি, এই ইলেকশন কমিশনের উচিত ছিল তাৎক্ষণিকভাবে এটা অ্যাপিলে যাওয়া। তার কারণ হচ্ছে যে শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছিল। শিডিউল ডিক্লেয়ার না হলে একটা কথা ছিল,
শিডিউল ডিক্লেয়ার হয়ে গেছিল, কনস্টিটিউশন একটা অ্যামেন্ডমেন্ট আছে যেখানে আমরা এনেছিলাম 125(3), যেখানে বলা হয়েছিল যে আমরা চাচ্ছিলাম যে শিডিউল ডিক্লেয়ার পরে কোনো রিট হবে না, কিন্তু ওখানে একটু লাগিয়ে দিল যে শুনানি দিয়ে রিট হবে। এই ইলেকশন কমিশন আমি মনে করি দে ওয়েস্টেড টাইম। ওনারা বললেন যে আমরা পুরো জাজমেন্টটা চাই। জাজমেন্ট তো আপনার দরকার নেই, আপনি ব্যারিস্টার যে অ্যাডভোকেট অন রেকর্ড যেটা দিয়েছে সেটার উপরেই কিন্তু আমরা অনেক সময় অ্যাপিলে গিয়েছি। অ্যাপিলে গেলে হয়তো অন্যরকম হতো। উনি যেটা বললেন অ্যাবসলিউটলি রাইট। এইখানেই আমি ওই মানে আদালতের কথাটা আনছি। ইন্ডিয়াতে শিডিউল ডিক্লেয়ারের পরে কিন্তু কোনো আদালত মামলা নেয় না, ছোটখাটো যে ব্যত্যয় আছে। তো এইখানে প্রতিবারই কিন্তু এগুলো হচ্ছে, আগের রাতে ইলেকশন বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে মানে আপনাদের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার যে আসলে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছেন যে এই নির্বাচন আর হচ্ছে এরকম সম্ভাবনা আপনি আর দেখছেন না, কারণ এতে অ্যাপিল করা দরকার ছিল, অ্যাপিল করা হয় না। এবং ডক্টর সাদত হোসেন চৌধুরীও বললেন যে একটি কেস ছিল, সরি ডক্টর সাদত হোসেন বললেন এটি, এবং আব্দুল মান্নান আখন্দ বলেছেন যে বুয়েটের সমস্যা এবং অন্যান্য বিষয় নিয়ে অনেক পজিটিভ কথা। আমরা আশা করবো যে আপনাদের কথা সত্য হোক। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।